কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ইতিপূর্বে তোমাদের জন্য আমি একটি অনলাইন ক্লাস দিয়েছি। আশা করি মনোযোগ দিয়ে তোমরা সেটা দেখেছো এবং আয়ত্ত করার চেষ্টা করেছো। প্রকৃতপক্ষে এই করোনা মহামারীর সময়ে বিপর্যস্ত যখন বিশ্ব ব্যবস্থা, তখন আমরা বাধ্য হয়েই, যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে হয়, তোমরা সেটা উপলব্ধি করেই পড়াশোনায় মনোনিবেশ করেছো। এবং আমরা জানি বর্তমানে আমাদের এই করোনা মহামারীর সময় আমরা মোটামুটি অনেকটা অভ্যস্ত হয়ে গেছি একটা স্লোগানের মাধ্যমে, স্টে হোম স্টে সেফ, তাই না? তো এটাই বাস্তবতা। মানুষের এই জীবন পরিক্রমায় চলমান যে একটা প্রক্রিয়া, সেখান থেকে আসলে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। সব কিছু স্বাভাবিকভাবে নিয়েই, আমাদের সীমাবদ্ধতা মেনে নিয়েই আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। তো আর কথা না বাড়াই, আশা করি সকলেই সামাজিক দূরত্ব মেনটেন করে নিজ নিজ কাজগুলো পরিচালনা করছো। আমরা আজ আলোচনা করব আমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায়ের আরেকটি অংশ। বর্তমান বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক প্রেক্ষাপটে। সেই সৃষ্টির আদিকাল থেকে, রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত হওয়ার পর থেকে আমরা যখন লক্ষ্য করি, ইতিহাস পর্যালোচনা করি, যে বিশ্বে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা বিরাজমান ছিল। গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, এমনিভাবে অনেক ধরনের সরকার। তো আমাদের বিশ্ব ব্যবস্থায় দিনের পর দিন আলোচনার প্রেক্ষাপটে যে বিষয়টা সকলের কাছাকাছি চলে এসেছে, যে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছে, লাভ করেছে, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র বিষয়টা কি লক্ষ্য করে দেখো। আমরা যদি গণতন্ত্র এই শব্দটাকে ব্যবচ্ছেদ করি, তাহলে দুটো অংশ আছে। গণ মানে জনগণ, তন্ত্র মানে নিয়ম কানুন, আইন কানুন, নীতিমালা। তাহলে যদি আমরা এটা নিয়ে স্বাভাবিকভাবে কথা বলি, তাহলে কি দাঁড়ালো? জনগণের নিয়ম কানুন, জনগণের নীতিমালা। অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিচালিত হবে জনগণের নীতি অনুসারে, জনগণ যেভাবে চাচ্ছে সেভাবে। গণতন্ত্র এই যে শব্দটি, এটা নিয়ে অনেক চর্বচস্য ল্যাজ্জপেয় হয়েছে। গণতন্ত্রের ইংরেজি শব্দ আমরা জানি কি? ডেমোক্রেসি। কি বলেছি? ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি শব্দটি এসেছে আবার ল্যাটিন শব্দ থেকে। কি শব্দ থেকে ডেমোক্রেসি এসেছে? ডেমোক্রেসি শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ, DEMOCRACY। এই ডেমোক্রেসি শব্দটির ল্যাটিন শব্দ হচ্ছে ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাশিয়া থেকে। কি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ ডেমোস এবং ক্র্যাটোস বা ক্র্যাশিয়া থেকে, যার অর্থ হচ্ছে যথাক্রমে, ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, ক্র্যাটোস বা ক্র্যাশিয়া এর অর্থ হচ্ছে শাসন বা ক্ষমতা। লক্ষ্য করো, ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ, ক্র্যাটোস অর ক্র্যাশিয়া এর অর্থ যথাক্রমে শাসন বা ক্ষমতা। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো?
ডেমোক্রেসি শব্দটির যদি আমরা আবিধানিক অর্থ বলতে চাই তাহলে বোঝায় জনগণের শাসন বা জনগণের ক্ষমতা। তোমরা কি বুঝতেছ? ডেমোক্রেসি শব্দের যদি ল্যাটিন শব্দগুলোর বা উৎস অনুসারে যে শব্দগুলো আছে সেগুলোর ব্যাখ্যা আমরা দিতে চাই তাহলে আমরা কি পাই? জনগণের শাসন বা জনগণের ক্ষমতা। তো গণতন্ত্রের যে ধারণাটা আছে সেটার ব্যাখ্যা দিতে গিয়ে হেরোডোটাস বলেছেন, গণতন্ত্র হচ্ছে এমন এক শাসন প্রক্রিয়া যা কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত না হয়ে ব্যাপকভাবে সমাজের সকল সদস্যের উপর ন্যস্ত থাকে। হেরোডোটাস হচ্ছেন একজন ইতিহাসবিদ। তিনি আসলে ব্যাখ্যাটা দিয়েছেন এইভাবে যে এটা ব্যক্তি বিশেষের উপর নয়, রাষ্ট্রের, সমাজের মানুষের উপর ন্যস্ত থাকে, সকল সদস্যের উপর ন্যস্ত থাকে। এখানে জনগণের, সকল জনগণের অংশগ্রহণ থাকবে। আবার অধ্যাপক সিলির মতে গণতন্ত্র এমন এক ধরনের শাসন ব্যবস্থা, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক জনগণের পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণ থাকে। তো অধ্যাপক ম্যাজিনি বলছেন গণতন্ত্র হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, গণতন্ত্র হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। অনেক সংজ্ঞা আছে গণতন্ত্রের উপরে। তো আমরা যারা পৌরনীতি ও সুশাসনের শিক্ষার্থী তার আমরা জানি যে গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছিলেন কে? ভেরি গুড, আব্রাহাম লিঙ্কন। তিনি কে ছিলেন? আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন তিনি গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ তিনি কি বলতে চাচ্ছেন? গণতন্ত্র হচ্ছে সেই সরকার ব্যবস্থা যা জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত। তোমরা কি কথাগুলো বুঝছো? কি বলেছি আমরা একটু পর্যালোচনা করি। গণতন্ত্র এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি বলেছি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটির এসেছে কোথা থেকে? ভেরি গুড, ল্যাটিন শব্দ থেকে। কি কি শব্দগুলো? ডেমোস এবং ক্র্যাটোস বা ক্রাসিয়া। ডেমোস শব্দের অর্থ কি বলেছি? জনগণ। আর ক্র্যাটোস বা ক্রেসিয়া শব্দের অর্থ শাসন বা ক্ষমতা। তাহলে আমরা কি বললাম? আবিধানিক অর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন বা জনগণের ক্ষমতা। তো আমরা বেশ কয়েকটি সংজ্ঞা এখানে বলেছি। তার থেকে আমরা যে বিষয়টা পাই সেটা হচ্ছে যে গণতন্ত্রটা কি? গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা এবং জনগণের জন্য বা জনগণের মঙ্গলার্থে পরিচালিত শাসন ব্যবস্থা। 90 দশকের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল দ্বিমেরুকেন্দ্রিক। লক্ষ্য করো, 90 দশকের পূর্বে বিশ্ব ব্যবস্থা ছিল দ্বিমেরুকেন্দ্রিক। অর্থাৎ একটা ছিল সোভিয়েত ইউনিয়ন ব্লক আর একটা ছিল ইউএসএ ব্লক, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা আমেরিকান ব্লক। সোভিয়েত ইউনিয়নকে বলা হতো কি? ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। কি বলেছি? ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। আর ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো 90 দশকের সময় থেকেই মূলত এই যে দ্বিমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তার মধ্যে একটা নাড়া দেয়। কারণ
বিশ্বের জনগণ, পূর্বেই বলেছি যে অনেক ধরনের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু বিশ্বের জনগণ কি করলো? গণতন্ত্রটাকেই বেশি প্রাধান্য দেওয়া শুরু করলো। গণতন্ত্রের যে সুবাতাস, সুফল, সেটা মানুষ উপভোগ করা শুরু করলো। আর যখন বিশ্ব ব্যবস্থাটা ওই দ্বিমেরুকেন্দ্রিক অবস্থায় ছিল, বিশ্ব ব্যবস্থাকে দ্বিমেরুকেন্দ্রিক বলতে এটাই বোঝানো হয়েছে যে বিশ্বের একটা অংশ ছিল গণতান্ত্রিক মনোভাবাপন্ন, আরেকটা অংশ ছিল সমাজতান্ত্রিক মনোভাবাপন্ন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা পরিবার ব্যবস্থা যে ক্ষেত্রেই আমরা লক্ষ্য করি না কেন, অর্থনীতি একটা মূল ফ্যাক্ট এবং অন্যতম ফ্যাক্টর। তো অর্থনৈতিক কারণে এই যে তোমার গণতান্ত্রিক বলয়টা ছিল, তারা মূলত পুঁজিবাদী রাষ্ট্রের দিকে ধাবিত হয় বা ধনতান্ত্রিক রাষ্ট্রের দিকে ধাবিত হয়। আর সমাজতান্ত্রিক ব্লক যেমন সোভিয়েত ইউনিয়ন, তারা মূলত তাদের অর্থনীতিকে সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে ধাবিত করে। তো এটা তোমরা আরও উপরের ক্লাসে উঠলে বিস্তারিত জানতে পারবে। আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। যা বলছিলাম, তো গণতন্ত্র, এই গণতন্ত্রকে আবার তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রটা কি? প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যেখানে জনগণের সরাসরি অংশগ্রহণ থাকে, অর্থাৎ জনগণই রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করে। কিন্তু লক্ষ্য করে দেখো, এই সংখ্যাটা বর্তমান বিশ্বে রাষ্ট্রগুলোতে খুবই কম। সেই প্রাচীন যুগে যখন নগর রাষ্ট্র কেন্দ্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, তখন প্রত্যক্ষ গণতন্ত্র বাস্তবায়ন করা সহজ ছিল। যেমন তোমার প্লেটোর আমলে, সক্রেটিসের আমলে কি ছিল? আমরা জানি যে তারা অ্যাথেন্সের নাগরিক ছিলেন, গ্রিসের রাজধানী অ্যাথেন্স। ওই গ্রিসের যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো, শহরগুলো ছিল, এগুলোই মূলত ছিল নগর রাষ্ট্র। উল্লেখযোগ্য নগর রাষ্ট্র যেমন অ্যাথেন্স, স্পার্টা, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। তো লোকসংখ্যা কম ছিল, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একসাথে জমায়েত হয়ে আলাপ আলোচনা করে কাজ পরিচালনা করা যেত। কিন্তু ডে বাই ডে রাষ্ট্র ব্যবস্থার উৎকর্ষের ফলে, জনসংখ্যা বৃদ্ধির ফলে আসলে প্রত্যক্ষ গণতন্ত্রটা বাস্তবায়ন করা একটু কঠিনই হয়ে পড়েছে। তো এখন আসলে অধিকাংশ রাষ্ট্রগুলোতে লক্ষ্য করা যায় পরোক্ষ গণতন্ত্র। প্রশ্ন হলো, পরোক্ষ গণতন্ত্র কী? পরোক্ষ গণতন্ত্র আমরা দেখো শুরুতেই যে কথাটা বলেছিলাম, অধ্যাপক ম্যাজিনির সংজ্ঞাটা লক্ষ্য করো। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে গণতন্ত্র হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করো, একটি সরকারের বা একটি রাষ্ট্রের তিনটি বিভাগ থাকে। কি কি? গুড। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো আইন বিভাগ, আমাদের বাংলাদেশের আইন বিভাগ বা আইনসভার নাম কি? জাতীয় সংসদ। সবাই তো পরিচিত আছো এটার সাথে? হ্যাঁ, অবশ্যই, জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের সদস্যদেরকে আমরা কি বলছি? সংসদ সদস্য বা সাংসদ। ইংরেজিতে কি বলছি? মেম্বার অফ পার্লামেন্ট, আরও সংক্ষেপে এমপি। এমপি শব্দটার সাথে পরিচিত নাই আমার মনে হয়, এরকম আছো কেউ ক্লাসে? হ্যাঁ, গুড। তো এমপি শব্দটা সবাই চেন। তো আমরা কি করি? রাষ্ট্রের নাগরিক হিসেবে, ভোটাধিকার নাগরিক হিসেবে, জনগণ হিসেবে আমরা তাদেরকে ভোট দেই, তাদেরকে নির্বাচিত করি, এবং তারা কি করেন? আইনসভার সদস্য হিসেবে রাষ্ট্রকে পরিচালনা করেন। অর্থাৎ তারা জনগণের মুখপাত্র হিসেবে কাজ করেন। তারা আমাদের কথাগুলোই
মহান জাতীয় সংসদে বলেন, আমাদের চাহিদাগুলোরই বাস্তব প্রতিফলন সেখানে তুলে ধরেন এবং সেই অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে আমরা বুঝলাম গণতন্ত্র কী। তো এখানে আমাদের আরেকটা বিষয় খুব মনোযোগের সাথে বুঝতে হবে যে গণতন্ত্র এটা বাস্তবায়ন করার জন্য বা সফল করার জন্য কিছু কন্ডিশন দরকার। তো কন্ডিশনগুলো আমরা একটু দেখব। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য যে বিষয়গুলো লাগবে, গণতান্ত্রিক জনগণ, অর্থাৎ জনগণের মধ্যে গণতন্ত্রের মন মানসিকতা থাকতে হবে, পারস্পরিক সহমর্মিতা, সহানুভূতিশীলতা, এই বিষয়গুলো থাকতে হবে। শক্তিশালী বিরোধী দল, গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য শক্তিশালী বিরোধী দলও লাগবে। কেননা সরকার যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে স্বেচ্ছাচারী মনোভাব পোষণ করেন, তখন বিরোধী দল জনগণের মুখপাত্র হিসেবে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারকে জনমুখী বা গণমুখী কাজ করতে বাধ্য করে। তাছাড়া লাগবে অর্থনৈতিক সাম্য, এক গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রের জনগণের মাঝে যদি ধনী দরিদ্রের, অর্থনৈতিকভাবে ধনী দরিদ্রের পার্থক্যটা যদি খুব বেশি হয়, তাহলে সেখানে বিশৃঙ্খলা লেগেই থাকবে। এই জন্য যেন জনগণের অর্থনৈতিক সমতাটা মোটামুটি কাছাকাছি থাকে, তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চলবে। যেমন লক্ষ্য করে দেখো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন। শুরুতেই একটা কথা বলেছিলাম যে বিশ্ব ব্যবস্থা অর্থনৈতিক মানদণ্ডে দ্বিমেরুকেন্দ্রিক ছিল। 90-এর দশকে এসে সেটা আস্তে 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 কেটে যাচ্ছে। যেমন সোভিয়েত ইউনিয়নের কথা যেটা বললাম, সেখানেও কিন্তু বর্তমানে তোমার গণতন্ত্রের সুবাতাস বয়ে গেছে। মিখাইল গর্বাচেভ যখন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি একটি নীতি অ্যাপ্লাই করেছেন, যেটাকে রাশিয়ান ভাষায় বলা হয় গ্লাসনোস্ট অ্যান্ড প্যারেস্ট্রয়কা। এই গ্লাসনোস্ট এবং অ্যান্ড প্যারেস্ট্রয়কার মাধ্যমেই তিনি যে কথাটা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে সমাজতন্ত্র আর নয়, গণতন্ত্রের দিকে ধাবিত হোক। এই গণতন্ত্রের সুবাতাসের ফলে বিশ্বের এখন অধিকাংশ রাষ্ট্রেই মূলত গণতন্ত্র পরিচালিত হচ্ছে এবং এই গণতন্ত্র পরিচালনার জন্য অর্থনৈতিক সমতাটাকে, জনগণের অর্থাৎ ধনী দরিদ্রের যে প্রভেদ, সেটাকে কমাতে হবে। তাছাড়া হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার, স্বাধীনতা, সাম্য, এটা রাষ্ট্রে থাকতে হবে। এটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। শিক্ষা বিস্তার, রাষ্ট্রের অধিকাংশ জনগণ যদি অশিক্ষিত থাকে, অসচেতন থাকে, তাহলে গণতন্ত্র কখনোই সফলতার মুখ দেখবে না। এই জন্য শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। লক্ষ্য করে দেখো আমাদের বাংলাদেশ সরকার শিক্ষাকে সম্প্রসারিত করার জন্যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করার চেষ্টা করেছে এবং উপবৃত্তি দিয়ে বিভিন্নভাবে রাষ্ট্রের মানুষকে শিক্ষার দিকে ধাবিত করতে চেষ্টা করছেন। তো সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এটাও গণতন্ত্রের সফলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া হচ্ছে শক্তিশালী রাজনৈতিক দলের উপস্থিতি, রাজনৈতিক দল এবং বিরোধী দল। গণতন্ত্রকে সফল করতে হলে একাধিক রাজনৈতিক দল থাকতে হবে, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে। এছাড়া হচ্ছে তোমার গণতান্ত্রিক ঐতিহ্য, তাছাড়া হচ্ছে বলিষ্ঠ নেতৃত্ব, অর্থাৎ রাষ্ট্র যারা পরিচালনা করবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ট্রংলি মেসেজ দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। রাষ্ট্রকে সঠিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদের মানসিকতা হতে হবে, তাদেরকে হতে হবে ন্যায়পরায়ণ, তাদেরকে হতে হবে সবল চিত্তের, দুর্বল চিত্তের নয়, সবল চিত্তের। যে কোনো দৈব দুর্বিপাক অবস্থায়, যে কোনো রাষ্ট্রীয় উদ্ভূত পরিস্থিতিতে যেন সঠিক সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে কোনো পেছপা না হন, এই ধরনের অবস্থা থাকতে হবে। তাছাড়া হচ্ছে লিখিত সংবিধান, আরেকটি উল্লেখযোগ্য বিষয়। লিখিত সংবিধানে আমরা কি জানি
যে সুস্পষ্টভাবে রাষ্ট্র পরিচালনার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার বিষয়গুলো লিপিবদ্ধ থাকে এবং সদা জাগ্রত জনমত গণতন্ত্রকে সফল করার জন্য এটি আরেকটি উল্লেখযোগ্য টার্ম। জনমত বা জনগণ শুধুমাত্র হুজুগে গা ভাসিয়ে যে তাদের সিদ্ধান্তগুলো দিবে সেরকম না, তাদের সুচিন্তিত মতামতগুলো যেন রাষ্ট্রের জনগণের কাজে লাগে সেভাবেই যেন চলে আসে, তাহলেই গণতন্ত্রকে বাস্তবায়ন করা যাবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ আরেকটি উল্লেখযোগ্য বিষয়। আমরা পূর্বেই বলেছি যে রাষ্ট্রীয় ক্ষমতা বা রাষ্ট্রের যাবতীয় কার্যক্রমগুলো কে পরিচালনা করে? সরকার, জনপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকার। তাহলে সেখানে সরকার যদি সেন্ট্রালে বসে, কেন্দ্রে বসে যে সিদ্ধান্তগুলো দেবে সেগুলোই যদি বাস্তবায়ন করার কথা বলা হয়, এখানে রুট লেভেল বা নিচের লেভেলটা কি চাচ্ছে সেটা যদি সরকারের নলেজে না যায়, তাহলে সেই রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চলবে না। একটু সহজভাবে বলি, তোমার পরিবার সেখানে যদি একটি কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সকলের অংশগ্রহণ থাকে, সকলের মতামতের মূল্যায়ন থাকে, তাহলে সেটা কি সুন্দরভাবে চলবে না? অর্থাৎ যিনি অভিভাবক থাকবেন তিনি অন্যান্য সদস্যদের পরামর্শ নেবেন এবং সেই সুচিন্তিত পরামর্শগুলো পর্যালোচনা সাপেক্ষে যখন পরিচালনা করবেন তখন সেটা একটা ভালো ফলাফল বহন করবে। তেমনিভাবে রাষ্ট্রীয় ব্যবস্থার রাষ্ট্রীয় কাঠামোটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যদি কেন্দ্রীয় সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করে না রেখে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেন, নিচের দিকে নামিয়ে দেন, রাষ্ট্রটাকে একটা সার্কেল হিসেবে কল্পনা করো, বৃত্ত, এই বৃত্তের মাঝখানে সেটাকে ধরে নাও যে যেটাকে আমরা কেন্দ্র বলছি, যে সেটা হচ্ছে সরকার। এই সরকার যদি বৃত্তটাকে বিভিন্ন ব্যাসে বা ব্যাসার্ধে ভাগ করে দিয়ে এবং ক্ষমতাটাকে সেখানে ছড়িয়ে দেয়, স্প্রেড করে দেয়, তাহলে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো তার কাজগুলো পরিচালনা করার ক্ষেত্রে সঠিকভাবে করতে পারবে। সেখানে কেন্দ্রের নির্দেশনা থাকবে, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটগুলো রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবে এবং জবাবদিহিতা করবে কেন্দ্রের নিকট। যখন এইভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে তখন টপ টু বটম একটা জবাবদিহিতা থাকবে, আলটিমেটলি গণতন্ত্র সফল হবে। আরেকটি অন্যতম বিষয় বলছি, সেটা হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা কি বুঝি? অল আর ইকুয়াল টু দ্য আই অফ ল। আইনের চোখে বা আইনের দৃষ্টিতে সবাই সমান। অর্থাৎ রাষ্ট্রের গোত্র উপগোত্র, ধনী দরিদ্র, ছোট বড়, ধর্মীয় দৃষ্টিভঙ্গি কোনো ক্ষেত্রেই যেন কেউ বঞ্চিত না হয় বা তোমার কি বলা যায় যে একজনকে আরেকজন থেকে ছোট করে খাটো করে দেখা না হয়। সবাই যেন রাষ্ট্রের একই আইনের অধীনে থেকে ন্যায় বিচার পায়, জাস্টিস বাস্তবায়ন হয়। একই আইনের অধীনে থেকে সকলেই যেন বিচার প্রার্থী হলে একই ধরনের ফলাফল পায়। এখানে চৌধুরী সাহেব একরকম পাবেন, একজন নিম্নবিত্ত একরকম পাবেন, সেটা তো হয় না। এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, জাতি, উপজাতি, দল মত, বর্ণ গোত্র নির্বিশেষে সকলেই যেন সমান সুযোগ সুবিধা পায়, সেই অবস্থা বিরাজ করতে হবে, তাহলেই গণতন্ত্র সাফল্যের মুখ দেখবে। তো এতক্ষণ আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এর মধ্যে কি ছিল, গণতন্ত্র কি আমরা বোঝার চেষ্টা করলাম উৎপত্তিগত অর্থে বা আবিধানিক অর্থে, এবং বিভিন্ন রাষ্ট্র দার্শনিকের গণতন্ত্রের সংজ্ঞা সম্পর্কে তারা কি বলেছেন এবং গ্রহণযোগ্য সংজ্ঞা কে দিয়েছেন, এবং গণতন্ত্র কত প্রকার, গণতন্ত্র সফল করতে হলে
আমাদের কি কি বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে হবে এগুলো নিয়ে কথা বললাম। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। আর বিষয়টা তোমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 7ম অধ্যায়ে আমরা গতদিন যে ক্লাসটা করেছি তার পরের অংশেই রয়েছে। তোমরা অনেকগুলো বই আছে, আমি গত ক্লাসেও বলেছি, যারা বই লিখেন কোনো বই খারাপ নয়, তারা যথেষ্ট শ্রম দিয়ে লিখেছেন, তোমার আমার চেয়ে ভালো জানেন বিধায়ী তারা বই লিখতে পেরেছেন। তোমরা অক্ষরপত্র প্রকাশনী, লেকচার পাবলিকেশনস, পুঁথিনিলয়, আরও অনেকগুলো তোমার প্রকাশনী বই লিখেছেন। তোমরা মোজাম্মেল হক স্যারের বইটাও দেখতে পারো, ইউনুস আলী দেওয়ান স্যারের বই, হ্যাঁ, এরকম অনেকগুলো বই আছে, তোমরা বইগুলো ফলো করবে। তো আরও সুন্দর হয় তোমরা যদি এক বন্ধু একটা, আরেক বন্ধু আরেকটা বই, সবাই তো আমাদের যে সীমাবদ্ধতা, সবাই তো অনেকগুলো বই কেনা সম্ভব নয়, আর এই মুহূর্তে লাইব্রেরি ওয়ার্ক করাও সম্ভব নয়। বন্ধুদের মধ্যে তথ্য বিনিময় করেও যদি তোমরা আলোচনাগুলো করো, এবং সর্বোপরি লেখার চেষ্টা করতে হবে। যত বেশি লিখবে তোমার ভুলভ্রান্তিগুলো তত দূর হয়ে যাবে। এটা মাথায় রেখে তোমরা তোমাদের কাজগুলো যদি করো, আশা করি তোমরা সফলকাম হতে পারবে। তো এই পরিবেশ থাকবে না, আমরা হতাশাবাদী নই। সুদিন আসবেই আমরা আবার আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব এবং পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের প্রসারতা আরও ডেভেলপ করব, আরও ক্ষুরধার করব, এই প্রত্যাশা রাখছি। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে যার যার করণীয়গুলো গঠনমূলকভাবে সম্পন্ন করবে, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।